রাতের খাবার শেষে গল্পের আসর জমেছে। সব গল্প আরিফ একাই করছে। বাকিরা মনোযোগী হয়ে শুনছে আর মাঝে মাঝে হেসে কুটিকুটি হচ্ছে। সাফা রাফার পাশে বসেছে। নিশান আর অব্র একসাথে বসেছে। মাহির আগ্রহ সাফাতে। মেয়েটার সৌন্দর্যের চাইতে কিউটনেস বেশি। মাহি কথা বলছে না। সবাই মোটামুটি কথা বলছে। নিভ্র এগিয়ে আসে রুমে। চারপাশে একবার চোখ বুলিয়ে সাফাকে খুঁজে। সাফা একটু দূরে সোফায় বসা। সবাই একবেলা অবাক হয়। নিভ্র আর অ্যাডাহডাহ। বডাকডাহ বেমানান। নিভ্র কখনোই অ্যাডাহডাহ দেয় না। বন্ধুবান্ধবদের সাথেও না। সব সময় গোমরা মুখ করে রাখে। অব্র তো সন্দেহ ছিল নিভ্র বন্ধুবান্ধব আছে কিনা। ছোটবেলায় তেমন বিশ্বাসী হতো না। এখন তো দেখছে তার গ্যাগ আছে। নিশানের বন্ধু মহল মানেই নিভ্র বন্ধু মহল। নিভ্র সবার সাথেই মাঝে মাঝে বসত হোস্টেলে থাকাকালীন। তবে তেমন গল্প করত না। তাই সবার ধারণা নিভ্র অ্যাডাহডাহ পছন্দ করে না। মাহি উঠে এসে নিজের পাশে বসার জন্য নিভ্রকে উদ্দেশ করে বলে, নিভরজান এখানে বসো তুমি। সাফা চট করে তাকায়। মনে মনে রাগ হয় খুব, এই মেয়ের কি আর কাজ নেই, শুধু তার ডাক্তার সাহেবের পিছনে কেন পড়েছে কে জানে। সাফা মনে মনে ঠিক করে নিভ্র যদি আজ মাহির পাশে বসে তবে সে আর নিভ্রর সাথে কথা বলবে না। সাফা চোখ নামিয়ে নেয়। নিভ্র কেন যেন সাফাকে জ্বালাতে ইচ্ছে করছে। কিন্তু মাহিকে ব্যবহার করে এই কাজটা সে করবে না। মেয়েটা গায়ে পড়া স্বভাবের, তাই সে দূরেই থাকতে চায়। নিভ্র অভ্র পাশে বসে পড়ে। মাহির খুব গায়ে লাগে। অপমানিত হয় সে। এটাই তার মনে হয়। সাফার মুখে হাসি ফুটে ওঠে। মেয়েরা কখনোই প্রিয় মানুষকে আর একজনের সাথে দেখতে পছন্দ করে না। এটাকে ছেলেরা জেলাসি বললেও এটা আসলে অধিকারবোধ। সে শুধু আমার, এই কথাটা দাবি করাই এর মূল কারণ। নিভ্র সবার সাথে গল্পে মেতেছে। মনে হচ্ছে কত বছরের গল্প একসাথে করছে। নিশান্ত হতবাক। তারা যখন অ্যাডাহডাহ দিত নিভ্র পাশে থাকলেও তাদের মনে হতো সে কিছুই শুনছে না। আসলে নিভ্র যে কতটা মনোযোগী তা এখন বোঝা যাচ্ছে। কে কি করত সব নিভ্র পুঙ্খানুপুঙ্খভাবে মনে আছে। আশ্চর্য লাগছে তার। যে কিনা কোনো কথারই জবাব দিত না সে এত কিছু জানত। ডাহনজারাস ব্যাপার। অভ্র নিভ্র পিঠ চাপড়ায়। নিভ্র ঘুরে তাকায়। অভ্র কিছুই বলল না। তার ভালো লাগছে ভাইয়ের মুখের হাসি। একটা ত্যাগে যদি হাসি ফুটে তবে ত্যাগটাই ভালো। অভ্র মুচকি হেসে কিছু না বলে। নিভ্র অ্যাডাহডার ফাঁকে মাঝে মাঝে সাফার দিকে তাকায়। সাফাও তাকায়। হুট করে চোখাচোখি হয়। সাফা লজ্জা মিশ্রিত হাসি দেয়। নিভ্র এই হাসির কারণ খুঁজে, কিন্তু পায় না। সাফার খুশি লাগছে। এটা এক অদ্ভুত আনন্দ। শত হোক নিভ্র ওই মেয়ের সাথে বসেনি। এতেই সাফা খুশি। সাফা কিছুক্ষণ পর পর নিভ্র দিকে তাকিয়ে থাকে। হাসলে কত সুন্দর লাগে তার ডাক্তার সাহেবকে। ঈশ্বস মনে হয় জীবন্ত হাসি। হাসিরও প্রাণ হয়। নিভ্র হাসি না দেখলে সাফা বুঝতে পারত না। সাফা হা করে তাকিয়ে সে হাসি দেখে। নিভ্র কথার মাঝে আবার তাকায়। সাফার গভীর চাহনি। দুজনের চোখ এক হয়। সাফা এখনো তাকিয়ে আছে। হুট করেই তার হুঁশ হয়। সাফা চমকায়, সেই সাথে নিজের কাজে লজ্জিত হয়। লজ্জায় লাল হয় তার দুগাল। চোখ সরিয়ে নেয় নিচের দিকে। নিভ্র বাঁকা হাসে। মেয়েটা লজ্জা পেলেই বেশি সুন্দর লাগে। সে না হয় সারাদিন লজ্জা দিবে আর সাফা মুখ লুকাবে, হাঁসফাঁস করবে। কি সুন্দর দৃশ্য হবে। নিভ্র এবার শব্দ করেই হাসে। সবাই অবাক। নিভ্র এহেন হাসি যেন সবাইকে বিশ্বের মাঝে ফেলে।
সাফা বুঝতে পারে তার কাজেই নিভ্র হাসছে। সাফা চোখমুখ খিচে, লজ্জায় তার মাটিতে লুটিয়ে পড়তে ইচ্ছে করছে। নিভ্র আগ্রহ নিয়ে তাকিয়ে সাফাকে দেখে। সেই টোলপোড়া গাল, ঈষৎ ছুঁয়ে দি টাইপের ফিলিংস। সবাই নিভ্র দিক থেকে চোখ সরিয়ে সাফাকে দেখে এবার সবাই খুক খুক করে কেশে ওঠে। রাফা বাহু দিয়ে সাফাকে ধাক্কা দেয়। সাফা হতভম্ব হয়ে সবার দিকে তাকায়। ছুটে পালাতে ইচ্ছে করে তার। নিভ্র চোখের দিকে রাগী চোখে তাকায়। নিভ্র পাত্তাই দিল না। ডাহান বাম তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। নিশান চিমটি কাটে। মুখে বলে, ভাই তুই তো বিশাল প্রেমিক। তা না হলে অ্যাডাহডার মহলেও প্রেমিকারে দেখা বলিস না। ভাবা যায় নিভ্রনীল একদিন কঠিন প্রেমিকের লিস্টে সবাইকে ছাড়িয়ে এগিয়ে যাবে। ভয়াবহ ব্যাপার। আমার নিজের হবু বউয়ের সাথে 5 বছর প্রেম করেও এই কঠিন প্রেমিক হতে পারলাম না। আরিফ আর একটু এগিয়ে এসে নিভ্র কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, স্যার একটা বাড়ি খাওয়ার ব্যবস্থা করে দিবেন প্লিজজ। নিভ্র বিস্ময়ের সাথে তাকায়। ভারী গলায় বলে, মানে? আরে স্যার আপনি বুঝেন নাকা বাড়িতে যে জোর আছে তা আর কিছুতে নাই। দেখুন আপনি মাশহুর স্টার ডাক্তার নিভ্রনীল পর্যন্ত হকিস্টিকের বাড়ি খেয়ে কঠিন প্রেমিক হয়ে গেলেন আর আমি। স্যার একটা ব্যবস্থা যদি করতেন। নিভ্র রাগী চোখে তাকিয়ে বলে, আরিফ তোমাকে দেখে আমার মনেই হয় না তুমি আর বলতে না দিয়ে আরিফ দুঃখী দুঃখী ভাব নিয়ে বলে, দেখলেন স্যার আপনারও মনে হয় না আমি সিঙ্গেল থাকতে পারি। সেটাই বুঝলেন কেউ বিশ্বাসই করবে না আমি সিঙ্গেল। সবাই মনে করবে আমার মতো এত সুন্দর হেন্ডাহ্যাম সুদর্শন ছেলের কম করে হলেও 10-20টা গার্লফ্রেন্ড আছে। ঈশ্বর কত মেয়েকে না এই ছেলে ছ্যাঁকা দিয়েছে। এসব ভেবেই কেউ আসে না বুঝলেন স্যার। তারা তো জানে না আরিফ বেচারা সিঙ্গেল হয়ে ঘুরছে। আরিফ আরিফের কথা শুনে সবাই হু হা করে হেসে ওঠে। আরিফ মুখ গোমরা করে। বেচারার প্রেম করার বড়াডা শখ। আরিফ সকাল থেকে নিভ্র খোঁজ নেই। সকাল সকাল সে হসপিটালে গেছে। রাফা নিশানের সাথে কিছু শপিং করতে গেছে। তার গুরুত্বপূর্ণ কিছু বাকি ছিল কিনার, তাই গেছে। সাফা বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছে। মন ভালো নেই। একা একা কারোরই ভালো লাগে না। কেমন যেন শূন্যতা কাজ করে। একা থাকার ব্যাপারটা ভয়ঙ্কর। নানা চিন্তা মাথায় ঘুরে। কিছু কামেল চিন্তা, কিছু ফালতু চিন্তা। ইদানিং নিভ্রকে চোখের সামনে দেখতে দেখতে কেমন যেন অভ্যাস হয়ে গেছে। নিভ্রকে চোখের পলকের বাহিরে করলেই ভয় ভয় লাগে। মাহিকে তার মোটেও ভালো লাগে না। তার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। নিভ্র পাশে থাকলে তার ভালো লাগে। প্রিয় মানুষকে সবাই পাশে পেতে চায়। সাফার সাথে হঠাৎ ধাক্কা লাগে কারো। সাফা ঘুরে তাকানোর আগে চিৎকার করে সে বলে, অন্ধ নাকি? চোখে দেখো না। সাফা তাকায়। দেখে মাহি। এড়িয়ে চলতে চায় সে। তবুও বিনয়ের সাথে বলে, সরি আপু, তুমি ওই আশ্রিতা না? সাফা চমকায়। কথার ভঙ্গি দেখে তার মেজাজ বিগড়ে যায়। কি ভাষা! সাফা নিজেকে সামলায়। সবার নিষেধ যাতে এর সাথে কথা না বলে সে। তাই সাফা পাশ কাটিয়ে চলে যেতে চায়। মাহি দমে না। মুখ বাঁকিয়ে বলে, নিভ্রনীলকে হাত করা সহজ কাজ না। তোমাদের মতো মেয়েদের আমার চিনা আছে। বড় লোক ছেলে দেখলেই গায়ে পড়ো। ঘাড়ে ঝুলে পড়ার জন্য। নিভ্রনীলের বেলায় এটা করতে পারবে না। সাফা ঘুরে দাঁড়ায়। সহজ গলায় স্বাভাবিকভাবে বলে, আপনি কি আমাকে ঝুলতে দেখেছেন? কই, আমার তো মনে হয় না।
জান জান বলে আমি কারো গায়ে পড়েছি? না তো। তাই সত্য দেখে কথা বলুন আপনি। তা না হলে লোকে মিথ্যাবাদী বলবে তো। ব্যাপারটা খারাপ দেখাবে না? দেখে শুনে কথা না বললে লোকে আপনাকে অন্ধও বলতে পারে। তাই বলি কি আপু দেখে কথা বলুন। আসি। সাফা মিষ্টি গলায় কথাগুলো বলে একটা মিষ্টি ক্লোজআপ হাসি দিয়ে সাই সাই করে হেঁটে চলে আসে। কিছু দূর এসে সাফা বুকে হাত দিয়ে নিঃশ্বাস নেয়। তার তো জান যায় যায় অবস্থা। এই মেয়েকে তার ভীষণ ভয় লাগে। যদি আবার থাপ্পড় দেয়, তখন তো তার গাল আর গালের জায়গায় থাকবে না। সাফা এক ছুট লাগায়। এখানে দাঁড়ানো বিপজ্জনক। মাহি অবাক হয়ে ভাবছে মেয়েটা মিষ্টি করে তাকে সাবধান করল নাকি তাকে অপমান করল। আচ্ছা, অপমান কি মিষ্টি ভাষায় করা যায়? মাহি ভাবতে থাকে। ভাবতে ভাবতেই সামনে হেঁটে যায়। তার মনে হচ্ছে সাবধান করেছে, আবার মনে হচ্ছে অপমান করেছে, কিন্তু এত সুন্দর করে ভদ্র ভাষায় কেউ অপমান কিভাবে করতে পারে? আশ্রিতা বলার পরেও রাগল না। আশ্চর্য। সাফা দোতলার রেলিংয়ে হাত রেখে আপেল খাচ্ছে। আপেলে একটা কামড় দিচ্ছে আর দেখছে ডেকোরেশনের কাজ। আজ থেকেই কাজ শুরু হয়ে গেছে। ছেলেরাও এই বাড়িতেই থাকবে, বিয়ের দিন আলাদা বাসায় যাবে বলে ঠিক করেছে। নিশানদের সিলেটে বাড়ি নেই। হোটেলে মাহবুব চৌধুরী থাকতে দিবেন না, তাই এখানে থাকা। সাফা মনোযোগ দিয়ে সব দেখছে। সে মনে মনে ভাবছে সেও ওয়েডাহম প্ল্যানিংয়ে কাজ করা শুরু করবে। বেশ ভালোই হবে। কাজটা তার খুব পছন্দ হয়েছে। সাফা আপেল খেতে খেতে দরজার দিকে তাকিয়েই তার মুখ হা হয়ে গেছে। আপেলের কিছু চিবানো অংশ আপনা আপনি মুখ থেকে বেরিয়ে আসেছে। আর সে অংশগুলো নিচে থাকা একটা লোকের টাকলা মাথায় পড়তেই সে উপরে তাকিয়ে বিরক্তি নিয়ে কিছু বলতে চেয়েই আবার সাফার চোখ অনুসরণ করে সামনে তাকিয়ে সে ও হা করে থাকে। নিভ্রু হসপিটাল থেকে এসে দরজা দিয়ে ডাকছে, ঠিক সেই সময় একটা ছেলের সাথে বেসামালভাবে ধাক্কা লাগে। নিভ্রু নিজেকে সামলিয়ে সামনের পাতলা গঠনের ছেলেটাকে ডাহান হাত দিয়ে তার কোমর জড়িয়ে ধরে ফেলে। সাফা এখনো চোখ ফাটা ফাটা করে তাকিয়ে আছে। সে তো আজীবন মুভিতে দেখেছে নায়করা এভাবে এন্ট্রি নেয় আর নায়িকারা স্লিপ খেয়ে এভাবে পড়লে নায়করা তাদের কোমর এভাবে ধরে। কিন্তু জীবনে প্রথম তার নতুন অভিজ্ঞতা হয়েছে। নিভ্রু প্রচণ্ডার বিরক্তি নিয়ে ছেলেটাকে ধরে রেখেছে। সে যতবার তাকে উঠাতে চাচ্ছে ছেলেটা তত তাকে আরো জড়িয়ে নিচ্ছে। তার কাছে এটা প্রচণ্ডাহসহ্যকর কাজ মনে হচ্ছে, তাই ফেলে দিবে ভেবে হাতটা টেনে সরিয়ে আনতেই ছেলেটা শটাং হয়ে দাঁড়িয়ে বলে ওঠে, ওয়াও, হাউ কিউট বয়, জাস্ট ফিদা। নিভ্রু ভেবাচেকা খেয়ে দাঁড়িয়ে পড়ে। কি বলছে এই ছেলে? ছেলেটা হাত নাচিয়ে নাচিয়ে আবার বলে উঠে, আমি নিজেও অনেক সুন্দর, কিন্তু তোমার মতো না। তুমি যে কি বিউটিফুল আমি বলে বুঝাতে পারবো না। কি সুন্দর গাল, কি সুন্দর ঠোঁট জোড়া, যেন পাকা টমেটো, ইস্যুস। আর চোখগুলো কি অদ্ভুত সবুজ রঙের, আর চুলগুলো তুর্কি স্টাইলে পিছনের দিকে সেট করা, হাইমে মার যাবা। ওয়াও বলেই ছেলেটা হাত গুটিয়ে দাঁত কেলিয়ে হেসে ওঠে। নিভ্রু রাগ যেন শরীর বেয়ে মাথায় উঠছে। সাফার তো হাসিরা পেটে জমা হচ্ছে। যে কোনো সময় নোটিশ ছাড়াই আগমন করবে। ছেলেটা এবার নিভ্রু গালে হাত দিয়ে বলে উঠে, ও মা, কি সুন্দর দাড়ি গো তোমার। খোঁচা খোঁচ দাড়িগুলো তোমার সাদা গালে কি যে মানিয়েছে। হায়, আর নাকটা মন চাচ্ছে টেনে দিই, কিন্তু তুমি ব্যথা পাবে তো। আর তোমার ঠোঁট জোড়া, হায় মে মার যাবা। নিভ্রু মাথা ঘুরছে। কি কি বলছে ছেলেটা? নিভ্রু হাত ঝাড়ি দিয়ে ফেলে দেয়। ছেলেটা এবার নিভ্রু কোমরে হাত দিতেই সে 2 কদম লাফিয়ে ওঠে। ছেলেটা বলে উঠে, ওয়াও, কি কোমর তোমার। বলেই হাত ধরতে আসতেই সাফা উচ্চ স্বরে হেসে ওঠে। হাসতে হাসতে সে ফ্লোরে বসে পড়ে।
নিভ্র কপাট রাগ নিয়ে উপরের দিকে তাকাতেই সাফাকে দেখতে পায়। সাথে সাথে সে চোখ গরম করে তাকায়। সাফার তো সেদিকে পাত্তাই নেই, সে নিজের মতো হেসে চলেছে। শুধু সে না, প্রায় অনেকেই হাসছে। ছেলেটা এবার আরও একটু এগিয়ে এসে নিভ্র হাত ধরতেই ঠাটিয়ে একটা চর বসিয়ে দিল নিভ্র। তার চরের ধ্বনি সারা বাড়ি কাঁপিয়ে দিল, সাথে সবার হাসাও বন্ধ। সাফাও একটু ভয় পেয়ে গেছে, তাই মুখে আঙ্গুল দিয়ে চুপ করে হাসি থামাতে চাচ্ছে। ছেলেটা একটু নেকা নেকা করে গালে হাত দিয়ে বলে ওঠে, খুব পচা ছেলেত তুমি, এভাবে কেউ মারে? ঈশোস, আমার কত কিউট নরম গাল তুমি লাল করে দিলে। ব্যাডাহ বয়, এবার একটু হাত বুলিয়ে আদর করে দিবে? না থাক, কিভাবে তাকাচ্ছ? আমার তো লজ্জা করছে। হায়! নিভ্র চরম রেগে চেঁচিয়ে বলে ওঠে, আর একটা খেতে না চাইলে সামনে থেকে সর। আর নিশান কই? সাথে সাথে নিশান উপস্থিত হয়ে বলে ওঠে, সরি রে, ও একটু এমনই। চল, তুই রাগ করিস না, মামা তো ভাই আমার। সাফার মনে হচ্ছে সব মামাতেই গাফলা। মাহির সাথে এই ছেলেটার বিয়ে হলে ভালো হবে। সাফা মুখ চেপে হাসে। নিভ্র প্রচণ্ডাহ্লাদ নিয়ে উপরে চলে গেল। তার সাথে তার সকল বন্ধুরাও গেছে। আরিফ নিভ্র ব্যাগ নিয়ে উপরে উঠছে। সাফাকে বসে বসে হাসতে দেখে সেও হেসে দেয়। নিভ্র রাগী চোখে তাকায় দুজনের দিকে। দুজনেই চুপ হয়ে যায়। সাফা উঠে দাঁড়িয়ে হাসতে হাসতে সে নিজের রুমের দিকে যায়। হাসিতে তার পেট ফেটে যাচ্ছে। নিশান, তুই আমাকে আগে কেন বলিসনি তোর বিয়েতে গেছে? বোনের বিয়ে আমার সার্কাস না, জাস্ট ডাউজগাস্টিং। কথাটা শুনেই আকাশ হাত পা ছড়িয়ে হাসা শুরু করে। আকাশ, নিশান, নিভ্র, রোহিত, নীলা, রোজা এরা সবাই ভালো বন্ধু। ছোটবেলায় একই স্কুল কলেজ পড়েছে। প্রিয় বন্ধু সবাই। ভার্সিটিতে আলাদা হয়ে যায় অনেকে, তবুও যোগাযোগ থাকে। এদের মাঝে নিভৃ একটু গম্ভীর আর সবাই মোটামুটি ঠিক আছে। আকাশের হাসি দেখে নিভ্র বিরক্ত নিয়ে তাকাল। তার এখন এক ঘুষিতে দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে। আকাশ হাসতে হাসতে বলে ওঠে, ভাই, আজ আমি যা হেসেছি জীবনেও এত হাসিনি। জাস্ট মাইন্ডাহ্লোয়িং। শালা, ওই হিরণ কিভাবে হাত দিয়ে বলেছে ওয়াও তুমি কি সুন্দর। হাহাহা। আর কোমরে হাত দিতে গিয়ে আল্লাহ, হাসিতে আমার পেট ফেটে যাচ্ছে। নীলা এবার একটু নড়ে বলে উঠে, নিভ্র, তুই সব বাদ দে, আমার সাথে কিছু ছবি তুল। অনেকগুলো সেলফি তুলে নিব, ইনস্টাতে আপ দিব। আমার কাজিনরা তেমনই মরে যায় এটা ভেবে তুই আমার ফ্রেন্ডা হেবার ছবি দেখলে সেই জ্বলা জ্বলবে। রোহিত বলে উঠে, তোদের আর কোনো কাজ নাই না? দেখ ভাই এবং বোনেরা, এখানে আসার মূল কারণ কি তোরা ভুলে গেলি? সবাই আগ্রহের সাথে তাকায় রোহিতের দিকে। রোহিত বলে, আরে নিভ্রনীলের প্রেম কাহিনীটা শোনা লাগবে না? সবাই চেঁচিয়ে ওঠে। নিভ্র মাথা আগেই গরম ছিল, এগুলো শুনে আরো হয়ে যায়, তাই সে ধমকের সাথে বলে, এই একদম শুরু করবি না, ফালতু কথার মুডাহ নেই এখন। কথাটা বলেই নিভ্র হনহনিয়ে হেঁটে রুম থেকে বেরিয়ে আসে। সাফার প্রতি তার রাগ হচ্ছে, মেয়েটা এভাবে হাসল কেন? সাফার হিসাব পড়ে নিবে। সাফা রাফাকে সব বলছে আর হাসতে হাসতে এদিকে এগিয়ে আসে। নিভ্র রাগী চোখে শার্টের হাতা ভাঁজ করছে। রাফা পাশ কাটিয়ে কেটে পড়ে। সাফা ঢোক গিলে, তবুও হেসে বলে, আপনার না আমাদেরকে ঘুরতে নেওয়ার কথা ছিল? নিলেন না কেন? নিভ্র থামে। রাগ কমে আসে তার। হাত একটু এদিন ওদিন দুলায়। তারপর বলে, নিয়ে যাব কাল। আজ একটা কাজ ছিল। সাফা পাশ ফিরে চলে যেতে চায়। নিভ্র হাত ধরে বসে। ভয়ে সাফার হাত কাঁপছে।
হাসির জন্য না জানি কি শাস্তি দেয়। সাফা নিভ্র দিকে তাকায়, কিছু বলতে যাবে তার আগেই হিরণ এসে হাসির সাফার হাত ধরতে দেখে হিরণ বলে, তুমি ওর হাত কেন ধরেছ? নিভ্র হিরণকে দেখেই রেগে যায়। সাফার হাত ছেড়ে হিরণের কলার ধরে তাকে টেনে রেলিংয়ের অপর প্রান্তে ঝুলিয়ে দেয়। হিরণ চেঁচিয়ে ওঠে। সাফাও ভয় পায় খুব। নিভ্র রাগী গলায় ঝাঝালো ভাবে বলে, আর একবার নেকামি করবি তো নিচে ফেলে দিব, আর আমার কাছ থেকে দূরে থাকবি। বল থাকবি তো? হিরণ ভয়ের চোটে চেঁচিয়ে বলে, থাকব। এবারের মতো মাফ করো কিউট বয়। আবার? সরি আর বলমু না, নামাও প্লিজজ। নিভ্র হিরণকে তুলে নেয়। হিরণ বুকে হাত দিয়ে দৌড়ে পালায়। সাফা ভয়ে শেষ। এই ছেলেকে এভাবে ঝুলিয়েছে, তাকেও যদি ঝুলায় তখন কি হবে? সাফা পালানোর রাস্তা খোঁজে। নিভ্র পকেটে হাত গুজে সাফার দিকে তাকায়। এই হিরণের জন্য সাফাকে এখন বিপদে পড়তে হচ্ছে। কি দরকার ছিল হাসার? নিভ্র এখনো তাকিয়ে আছে। সবাই মিলে ঠিক করেছে রাতারগুলে যাবে। রাতারগুল বাংলাদেশের একমাত্র জলাবন। সিলেট জেলার গোয়াইনঘাটে এই রাতারগুলের অবস্থান। এটাকে বাংলাদেশের অ্যামাজনও বলা হয়। অ্যামাজনে যেমন সারি সারি গাছের জঙ্গলের মাঝে বয়ে চলে শীতল নদী, ঠিক একইভাবে রাতারগুলেও বিস্তর গাছের মাঝে বয়ে চলেছে জলরাশি। নৌকা দিয়ে এই সৌন্দর্য ভ্রমণ করা হয়। উত্তরে মেঘালয় থেকে নেমে আসা নদী, দক্ষিণে বিশাল হাওর, মাঝখানে অপরূপ জলাবন। নদীর মাঝে ভেসেই এর প্রকৃত সৌন্দর্য উপভোগ করা যায়। মাঝে শীতল নদী, দুপাশে সারি সারি গাছ, যাদের প্রায় অনেক অংশ পানির নিচে ডাবে থাকে। উপরে তাকালে নীল আকাশের বদলে সবুজ আকাশের দেখা মিলে। দুই পাশের গাছ এক হয়ে এক সবুজ আকাশের জন্ম দিয়েছে এমনটাই মনে হয়। লতাপাতা জড়ানো গাছ, গাছের ফাঁকে ফাঁকে যখন রোদের কিরণ পড়ে এক অপরূপ সৌন্দর্য বিরাজ করে সম্পূর্ণ জায়গা জুড়ে। মনে হয় সবুজের সমারোহে নদীতে রূপ নেমেছে। রোদেলা দুপুরের চাইতে বৃষ্টি ভেজা সময়ের সৌন্দর্য বেশি প্রকাশিত হয়। সব মিলে এক অপরূপ লীলাভূমি। বৃষ্টি ভেজা ঋতুতে রাতারগুলের প্রকৃত সুন্দর উপভোগ করা যায়। বৃষ্টির কারণে রাতারগুল পানিতে টইটুম্বুর হয়ে থাকে। হাওর অথৈজলে ভরা থাকে। চারপাশে ভিজা সবুজ গাছ, দেখে মনে হয় এক সবুজ ভুবন। এ যেন অদ্ভুত রূপে ছেয়ে গেছে সব। বাংলার রূপ আসলেই সবকিছুর ঊর্ধ্বে। রাতারগুল না দেখলে তার গভীরতা বোঝা যাবে না। রাফার কাছে রাতারগুলের বর্ণনা শুনে সাফা লাফিয়ে ওঠে। সে ভাবতে পারছে না সিলেটে চা বাগান বাদেও এত সুন্দর একটা জায়গা আছে, এটা তার জানা ছিল না। ভ্রমণের প্রতি সে তেমন আগ্রহ প্রকাশ করতে পারেনি। বাবা যেখানে নিয়ে গেছে সেখানেই সে গেছে। বন্ধুদের সাথে তাকে যেতে দেওয়া হতো না, তাই সে তেমন কোনো জায়গা সম্পর্কে জানে না। সাফা মনে মনে ঠিক করে এই প্রকৃতির সৌন্দর্য সে ভেসে ভেসে উপভোগ করবে। সাফার লাফালাফি দেখে নিভ্র ভ্রুকুচকে তাকিয়ে আছে। তার মাথায় অন্য কিছু চলছে মনে হয়। সবাই হাসে সাফার কাণ্ডা। সকাল সকালই যাবে বলে ঠিক করে, তাই সবাই রেডা হতে চলে যায়। সাফা রাফার পাশে পা ঝুলিয়ে বসে আছে। সে গভীর ভাবনায় মগ্ন। তাকে দেখে মনে হচ্ছে তার চাইতে বড় ভাবুক আর একটাও নেই। সারা দেশের চিন্তা সব তার মাথায়। রাফা তাকে একটা একটা জামা দেখাচ্ছে আর সে এটা না ওটা না এগুলো বলে যাচ্ছে। সাফা ভেবে পায় না রাফা মেয়েটার কি ক্লান্ত লাগছে না? তাকে এত কেন আদর করে? ঈশ্বর কত ভালো। সাফা হাসে মিটমিটিয়ে। রাফা প্রশ্ন করে, কি হলো? বোকাদের মতো হাসছ কেন? সাফা আবার হাসে। হাসতে হাসতে বলে, আপনার ক্লান্ত লাগছে না?
আমি বারবার না না এটা না ওটা না বলছি। না লাগছে না। এবার তাড়াতাড়ি পছন্দ করো। যেতে হবে তো। সাফা আবার মনোযোগী হয়। দরজায় টোকার শব্দ। ইফতিখার দাঁড়িয়ে আছে। সাথে ঠোঁটে ঝুলানো মুচকি হাসি। রাফা বলে, কাকিমা দাঁড়িয়ে আছো কেন? চলে এসো। ইফতিখার এগিয়ে আসে। হাত এগিয়ে একটা শাড়ি দিয়ে সাফাকে তিনি বললেন, এটা পর, সুন্দর লাগবে। আর রাতারগুলে ভেসে তুমি ছবিও তুলতে পারবে। নৌকার বুকে কলাপাতার সাফা। ইফতিখার হাসে। সাফা মুগ্ধ হয়ে সে হাসি দেখে। ছেলের মতোই জীবন্ত হাসি। সাফা খুশি হয়ে শাড়ি নেয়। এত সময় কি পরবে ভেবে পাচ্ছিল না। এত নিমিষেই সমস্যা সমাধান। সাফা শাড়িটা দেখে। কলাপাতা রঙের জামদানি, যার মাঝে গাঢ় সবুজের কাজ ভাসছে। সাফা ইফতিখারকে এক হাতে জড়িয়ে বলল, ধন্যবাদ আম্মু। আমার মিষ্টি মেয়ে। এবার পরে নেও। আর রাফা রানী আপনার জন্যও আছে। সত্যি? আমি ভেবেছি আনোনি। মেয়ে যখন দুটো শাড়িও দুটোই হবে তাই না? নেও পরে নেও। তাড়াতাড়ি রওনা হলে তাড়াতাড়ি আসতে পারবে। সাফা রাফা মাথা ঝাঁকায়। রাফাকে নীল শাড়ি দেওয়া হয়েছে। নীলের উপর আকাশী কাজ। রাফা নিজে আগে তৈরি হয়েছে। তারপর সাফাকে শাড়ি পরিয়ে সাজিয়েছে। তার কাছে সাফাকে পুতুল পুতুল লাগে। মনে হয় সাফা পুতুল আর সে তাকে সাজাচ্ছে। মেয়েটাকে যেভাবে বসতে বলে ঠিক একইভাবে বসে। যেভাবে দাঁড়াতে বলে একইভাবে দাঁড়ায়। ভালো লাগে তার। সাফাকে সাজিয়ে একবার দেখে, ইসোস কত কিউট লাগছে। সাদা গায়ে কলাপাতার রং একদম খাপ খেয়েছে। নিভ্র নিজের রুমে ফোন কানে দিয়ে কথা বলছে। কাকে যেন বিভিন্ন কাজ করতে বলছে। আর নিজের হাতা ঠিক করছে। নিভ্র মাথায় কি চলছে বুঝা দেয়। ভিড়ানো দরজা ঠেলে মাহি ডাক পড়ে। নিভ্র চট করে দরজার দিকে তাকায়। মাহিকে দেখেই তার কেমন যেন রাগ হয়। হয়তো সাফাকে সেদিন মেরেছে তাই। নিভ্র কল কাটে। ভ্রুকুচকে মাহির দিকে কিছুক্ষণ তাকায়। মাহি লাল গ্রাউন পরেছে। মুখ ভর্তি মেকআপ। তবে সুন্দর লাগছে। মাহি সুন্দর দেখতে। ডাহগর ডাহগর বড় বড় চোখ। জোর ভ্রু, গায়ের রং সাদা। যে কোনো ছেলের দৃষ্টি সে আকর্ষণ করতে পারবে এতটাই রূপ তার আছে। কিন্তু কথা হচ্ছে যাকে সে আকর্ষিত করতে চাচ্ছে তাকে বিন্দু মাত্র ভালো লাগছে না। তার মূল কারণ সাফার সাথে বাজে ব্যবহার। মাহি হাসি হাসি মুখে নিভ্র সামনে দাঁড়ায়। নিভ্র হাতের ফোনে মন দেয়। মাহি অভিমানী সুরে বলে, পাত্তা দিচ্ছ না কেন? নিভ্র চোখ তুলে একবার তাকায়। আবার চোখ নামিয়ে বলে, পাত্তা দেওয়ার কি আছে? আর বিনা পারমিশনে আমার রুমে ডাকেছ কেন? এগুলো আমার পছন্দ না জানো না তুমি? নিভ্র ঝাঝালো কথা শুনে মাহি একটু নিভল। একবার ঢোক গিলে বলল, আসলে দরজা খোলা ছিল। আর আমি তো অন্য কেউ তো না, তাই আসতেই পারি। এসব ছাড়ো, আমাকে কেমন লাগছে বলো? নিভ্র যেন মাথা গরম হয়ে যাচ্ছে। সাথে একরাশ বিরক্তি কাজ করছে। এই প্রশ্ন সাফা বাদে কারো মুখে শুনতে তার সত্যিই ভালো লাগে না। সাফা মেয়েটা বাদে সে চায়ও না অন্য কেউ তার আশেপাশে ঘুরুক। একেই তার মেয়েদের ভালো লাগে না। তার উপর মাহিকে তো সে সবচাইতে অপছন্দ করে। নিভ্র চোখ বুজে শ্বাস নেয়। রাগ কমাতে চাচ্ছে। তারপর ঠান্ডা গলায় জবাবে বলল, কেন, তুমি কি আলাদা কেউ নাকি যে তোমার জন্য আলাদা নিয়ম তৈরি করতে হবে? এভাবে আমার রুমে আসবে না। লাস্ট ওয়ার্নিং। আর কেমন লাগছে তুমি নিজের আয়নার সামনে দাঁড়ালেই বুঝতে পারবে।
আমার রুমে এটা জিজ্ঞেস করার জন্য আসার মনে হয় না? আমি মডাহাল ডিজাইনার বা মেকআপ আর্টিস্ট না। সো গো নাও আউট। মাহি হতাশ হয়। কষ্ট লাগে খুব। ছোট থেকেই নিভ্র পিছনে ঘুরেছে সে, কিন্তু নিভ্র কখনোই পাত্তা দেয় না। ব্যাপারটা তাকে খুব কষ্ট দেয়। মাহির চোখে পানি চলে আসে। হতাশ হৃদয় নিয়ে সে বেরিয়ে যায়। নিভ্র তার সামনের চুলগুলো পিছনে টেনে নেয়। ছোট ছোট কয়েকটা শ্বাস নেয়। তারপর আবার নিজের কাজে মন দেয়। আরিফ নিজের শার্টের হাতা ঠিক করতে করতেই রুম থেকে বাহিরে আসে। ঠিক তখনই কারো সাথে বেসামালভাবে ধাক্কা লাগে। নিজের দিকে তাকিয়ে তার চেহারা ফ্যাকাশে হয়ে আসে। কত সুন্দর শার্টটা পানি পড়ে নষ্ট হয়ে গেছে। আরিফ নাক ফুলায়। রাগে গিজগিজ করতে করতে সামনে তাকায়। সে কিছু বলতে যাবে তার আগেই সামনের ব্যক্তি তাকে বলে ওঠে, ও হ্যালো, চোখে দেখেন না বুঝি? আরিফ সামনে তাকায়। নীলাকে দেখে তার রাগ একটু দমে আসলেও তার কথা শুনে তা আরও বেড়ে গেছে। আরিফ নিজের শার্ট দেখিয়ে বলে, এত চিৎকার যে করছেন, আপনার কি কিছু হয়েছে? নাকি আমার কত শখের শার্ট আপনি ভিজিয়ে দিলেন? হুম। নিজে চোখ কি আকাশে নিয়ে ঘুরেন? না, আমার চোখ আপনার পকেটে থাকে। এত চিৎকার করে ধমক দেওয়ার মানে কি? তো কি করব? আপনাকে কি সুন্দর সুন্দর কবিতা শুনিয়ে দোষ দেখিয়ে দিব? আরিফের ভেঙ্গমা দেখে নীলা রেগে আগুন। লোকটা সুন্দর দেখতে হলেও কথাগুলো কেমন গায়ে লাগার মতো করে বলে। মনে হয় মুখ দিয়ে কাটা ঝরছে। নীলাও কম না। হাতের বোতলের বাকি অর্ধেক পানি নিজের পাউচিয়ে আরিফের মাথায় গটগট করে ঢেলে দিয়ে দাঁত বের করে শব্দ করে হেসে বলে, হুম, সুন্দর করে কবিতা বলতে শিখেন। তবেই আমি নিজের দোষ দেখব। এবার আপনাকে পারফেক্ট লাগছে। কথাটা বলেই উড়না উড়িয়ে পিছনে ফিরে হাঁটা দেয়। আরিফ আহাম্মকের মতো হা করে তাকিয়ে আছে। তার চুল বেয়ে বেয়ে পানি পড়ছে। শরীর ভিজে গেছে। গায়ের শার্ট লেপটে গেছে। তার চাইতে বড় ব্যাপার সে হতবাক এই মেয়ের এহেন কাণ্ডা। নিভ্রকে তৈরি হয়ে নামতে দেখে সবাই অবাক। নিভ্র তাদের সাথে যাবে এটা তারা ভাবতে পারেনি। নিভ্র তেমন পাত্তা নেই। তার বন্ধুরা যে তাকে নিয়ে গভীর ইনভেস্টিগেশনে নেমেছে সেদিকেও তার খবর নেই। নিশান হাসে সবার দিকে তাকিয়ে। একবার চোখ মেরে আকাশের পিঠ চাপড়ে বলে, প্রেম কত কিছু করতে পারে। আকাশ হা করে তাকিয়ে বলে, তাই তো দেখছি ভাই। এটা নিভ্র? হুম। তোরা তো এখন দেখস। আমি সে অনেক আগে থেকে দেখে আসছি। শোক খেতে খেতে আমি রোবটের মতো হয়ে গেছি। চিন্তা করিস না, তোরাও হবি। কিছু সময়ের ব্যবধানে আবার শোক খাবি। এটা তো ট্রেইলার মুভি, এখনো বাকি। সাফাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে সবাই হা করে কিছুক্ষণ তাকিয়েছিল। নিভ্র বন্ধুদের সাফার সাথে এর আগে ওভাবে দেখা হয়নি। সাফা কলাপাতা রঙের শাড়ি গায়ে মুড়িয়েছে, খোপায় গাজরা, চোখে কাজল আর হাত ভর্তি কলাপাতা রঙের কাচের চুড়ি। ঝুমুর ঝুমর সে চুড়ির মোহনীয় শব্দ নিভ্র কানে বাজে দূর থেকেও। নিভ্র নিষ্পলক কিছু সময় তাকিয়েছিল। মেয়েদের এত সাজ দেখে ছেলেদের মনে হচ্ছে সবাই ঘুরতে না বিয়ে বাড়িতে যাচ্ছে। ছেলেদের মাঝে নিভ্রি একমাত্র মনে মনে বেশ খুশি সাফার শাড়ি পরা দেখে। সবাই মুখ টিপে টিপে হাসছে মেয়েদের নিয়ে, শুধু নিভ্র বাদে। মেয়েদের নিয়ে যতই হাসাহাসি করুক ছেলেরা, সেদিকে তাদের ভ্রুক্ষেপ নেই। তারা তাদের সাজসজ্জা নিয়ে ব্যস্ত। ছেলেদের দিকে দেখার এত সময় কই তাদের। ছেলেরা বেরিয়ে গেছে। গেটে সবাই গাড়ি নিয়ে অপেক্ষা করছে। নিভ্র সবাইকে ধোঁকা দিয়ে বাড়ির পিছনের গেটে নিজের গাড়ি রেখে এসেছে। সে অপেক্ষায় আছে সাফা কখন বাহিরে আসবে। সাফা সবার পরেই বাইরে আসে।
শাড়ি পরে হাঁটতে কষ্ট। একটু অসাবধানতায় অনেক কিছু হতে পারে। বয়স্ক কেউ যাবে না। মাহি অপেক্ষায় আছে নিভ্র পাশে বসার। সাফাকে শাড়ি পরতে দেখে সে নিজেও গ্রাউন্ড পাল্টে শাড়ি পরেছে নিভ্র দৃষ্টি আকর্ষণ করতে। রাফা আগেই চলে গেছে। সাফা দুপা এগিয়ে যেতেই কেউ তার মুখ চেপে ধরে। সাফা আকর্ষী কেমন কাণ্ডাল ভয় পেয়ে যায়। নিজেকে ছাড়াতে চায়। হাঁসফাঁস করে। হাত পা ঝাড়তে থাকে। নিভ্র সাফার কানের কাছে ফিসফিসিয়ে বলে, কুল সাফা, আমি। সাফার যেন হুঁশ হয়। প্রাণ ফিরে আসে। শান্ত হয়ে আসে তার সব। নিভ্র মুখ থেকে হাত সরিয়ে আনে। সাফা কপাট রাগ নিয়ে বলে, আপনি কি পাগল ডাক্তার সাহেব? এভাবে মুখ ধরেছেন কেন? এখনই তো দম আটকে আমি মারা যেতাম। আল্লাহ। সাফা দীর্ঘ করে শ্বাস নেয়। বুকে হাত দিয়ে আর এক হাত কোমরে দিয়ে কিছুক্ষণ হাঁপাতে থাকে। নিভ্র গাড়িতে ঠেস দিয়ে দাঁড়ায়। তার চোখে মুখে হাসি। সাফা এবার বলল, এভাবে ধরে আনলেন কেন? সবাই আমাকে ফেলেই চলে যাবে। আমি যাই। সাফা উল্টা ঘুরে হাঁটা দেয়। নিভ্র সাফার হাত টেনে ধরে। সাফার কপাল কুঁচকে আসে। তার চোখে মুখে রাগ। নিভ্র এই রাগের কারণ খুঁজে পায় না। নিভ্র সাফাকে কিছুটা কাছে টেনে এনে বলে, গাড়িতে বসো। সাফা ভারী অবাক হয়। চোখ বড় করে বলে, কেন? তুমি আমার সাথে যাবে? আমি যেখানে নিব সেখানে। মানে কি? নিভ্র সহজ হয়ে দাঁড়ায়। তারপর সাফার দিকে তাকিয়ে বলে, মানে সহজ। ওদের সাথে তুমি যাচ্ছ না, আমার সাথে যাবে। সাফা এত সময়ের রাগ ঝাড়ার সময় পেয়েছে। ঝাঝালো গলায় বলে, কেন? আপনার মাহিকে নিয়ে যান, আমাকে লাগবে কেন? আমি যাব না। আর আপনার সাথে কেন যাব? আপনি কে হুম? পরে দেখা যাবে কিডন্যাপ করে বিক্রি করে দিবেন। সাফার এমন রাগী কথা শুনে নিভ্র বিস্ময়ের সাথে অবাক হয়ে বলে, মাহি আসছে কোথা থেকে? আমার তোমার মাঝে মাহি কেন আসবে? আজব। সাফা সন্তুষ্ট হল না। আরও রেগে বলল, আপনার আর আমার মাঝে আসতে যাবে কেন? আমি তো আপনার সাথেই নাই। মাহি আপু তো আপনার সব। তাই তো একই রুমে গল্প করেন হুম। নিভ্র কিছু সময় ভাবে। তারপর নিজে নিজে হাসে। সাফাকে আর কিছু না বলতে দিয়ে তাকে কোলে তুলে নেয়। সাফা হতভম্ব। এমন কাজ নিভ্র করবে সে ভাবতে পারেনি। সাফা কিছু সময় স্তব্ধ থেকে মোচড়ামুচড়ি করা শুরু করে। নিভ্র ভ্রুক্ষেপ নেই সেদিকে। গাড়ির দরজা আগেই খোলা ছিল। সাফাকে গাড়িতে বসিয়ে নিজেও পাশে বসে পড়ে। সাফা এখনো অবাক। হচ্ছেটা কি? নিভ্র বলে উঠে, তোমরা আসলেই বাঁকা হাড়ের তৈরি বুঝলে? তাই সব সময় উল্টাটা বুঝো। সোজা পথ পছন্দ না তোমাদের। এখন চুপ করে বসবে। একটাও কথা না। তাহলে ভালো হবে না। তুমি কিন্তু আমার আসল রূপ দেখনি। যদি দেখতে না চাও তবে চুপ করে বসে পড়। সাফা চুপ করেই আছে, তবে নিভ্র কথায় না, তার কাজে সে হতবাক। নিভ্র ফোন বের করে আরিফকে কল করে সে বলল, আরিফ আমরা যাব না তোমাদের সাথে, তোমরা যাও। অব্র আর নিশানকে বললেই হবে। ডাহাল পিটাতে হবে না। রাখি। আরিফ হা করে নিজের মোবাইলের দিকে তাকিয়ে থাকে। নিভ্র কথা যেন বুঝতেই পারেনি। সবাই সাফা নিভ্রকে খুঁজে। নিশান বিস্তর করে হেসে উঠে। তারপর বলে, কি বলেছিলাম? মুভি এখনো বাকি। দেখ এবার সবাই আরো কি কি হয়। সবাই বিমোহিত হয়ে বসে থাকে কিছু সময়ে।
নিভ্র কাণ্ডার যে সবাই কবে হার্ট অ্যাটাক করে কারো জানা নেই। মাহি সবার চাইতে বেশি বিস্মিত। সবাই বসে থাকলেও সে উঠে যায়। আর যাবে না সে। যার জন্য যাবে সে তো তার পাখি নিয়ে উড়ে গেছে। এখন আর গিয়ে কি লাভ। নিভ্র গাড়ি চালাচ্ছে আপন গতিতে। সাফা নিভ্রকে প্রশ্ন করতে করতে হাঁপিয়ে গেছে। সে বিরক্ত এবার। সাফা হতাশ হয়ে গাড়ির বাইরে মুখ রাখে। মেঘ করেছে আকাশে। বৃষ্টি আসবে হয়তো। জানালা দিয়ে শাঁ বাতাস আসছে। সাফার শাড়ির আঁচল দুলছে। মন খারাপ তার। মাহিকে নিভ্র রুম থেকে বেরিয়ে আসতে দেখেই তার মন খারাপ। তাহলে কি নিভ্র মাহিকে পছন্দ করে? হয়তো করে। তাদের তো ছোট থেকে পরিচয়। সাফার এই কারণে এখন মনটা আকাশের মতো কালো হয়ে আছে। দীর্ঘশ্বাসগুলো আপনা আপনি বেরিয়ে আসছে। নিভ্র তাকে কোথায় নিয়ে যাচ্ছে তা জানার ইচ্ছে কাজ করছে না। কত শখ করে নিভ্র কাছে শাড়ি পরে গিয়েছিল। কেমন লাগছে প্রশ্নটা করতে চেয়েছিল, কিন্তু তা আর করা হলো না। সাফা জানালায় মাথা রাখে। দু হাত গালে রেখে জানালার বাহিরে মুখ দেয়। নিভ্র প্রচণ্ডার বিরক্ত সাফার এমন কাজে। একটু তার মুখটাও দেখা যাচ্ছে না। নিভ্র কিছু বলতে চেয়েও বলল না। গাড়ি একটা খোলা মাঠে দাঁড় করাই নিভ্র। সাফা অবাক। নিভ্র এখানে কেন গাড়ি দাঁড় করালো ভাবছে সে। নিভ্র গাড়ি থেকে বেরিয়ে সাফার পাশের দরজা খুলে দিল। সাফা চোখ কুঁচকে তাকিয়ে আছে। নিভ্র করতে কি চাচ্ছে? সাফার মনে হাজারো প্রশ্ন ঘুরছে। সাথে নিভ্র প্রতি রাগ। নিভ্র হাত বাড়িয়ে দেয়। সাফা একবার হাত আর একবার নিভ্র মুখের দিকে তাকিয়ে থাকে। নিভ্র ইশারা করে হাত ধরতে, কিন্তু সাফার সেদিকে মনোযোগ নেই। সে শুধু হাতের দিকে তাকিয়ে আছে। নিভ্র অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকে। তারপর সাফার হাত ধরে। সাফা চমকায়। নিভ্র চোখের দিকে তাকায়। নিভ্র কিছু বলতে চায়, কিন্তু কি? সাফা পড়তে পারে না। নিভ্র হাত টেনে সাফাকে বাহিরে আনে। বিস্তর মাঠ। চারপাশে সবুজের খেলা। দূর দূর পাহাড় দেখা যাচ্ছে। আকাশ মেঘলা। গাছপালার রং বুঝা দেয়। কালো মেঘে সবুজ রং কেমন যেন হয়ে আছে। বাতাস হচ্ছে। নিভ্র সাফাকে মাঠের মাঝে দাঁড় করাই। সাফা ঠায় দাঁড়িয়ে থাকে। প্রকৃতি তাকে মুগ্ধ করছে। কি স্নিগ্ধ তার আলাপ। সাফা চারপাশে চোখ বুলায়। নিভ্র আবার হেঁটে গাড়ির কাছে আসে। একটা দীর্ঘশ্বাস নেয়, যা থেকে সে সাহস সঞ্চয় করছে। আজ একটা ভয়ঙ্কর কাজ সে করবে, যা আজ পর্যন্ত কখনোই করেনি। যদি কাজের ফলাফল না হয়, এটা ভাবতেই নিভ্রনীলের এই জীবনে প্রথম ভয় হয়। নিভ্র চোখ বুজে থাকে কিছুক্ষণ। তারপর গাড়ি থেকে সতেজ গোলাপগুলো নেয়। বুক তার টিপটিপ করছে। জীবনে প্রথম ভয়ের ফিলিংস এতটা ভয়ঙ্কর হয় এটা তার জানা ছিল না। নিভ্র যত পা এগিয়ে যাচ্ছে তত তার বুকের টুপটিপ সে শব্দ তার গতি বাড়িয়ে দিচ্ছে। না শোনার অভিজ্ঞতা নেই বললেই চলে। কিন্তু এটা সাফা। এর কোনো বিশ্বাস নেই। চাঞ্চল্যতায় সে তার সব আবেগ, অনুভূতি, মনের কথা লুকিয়ে রাখার এক মহান শক্তি নিজের মাঝে ধারণ করে। সাফার মুখ দেখলে খুব কম বোঝা যাবে আসলে সে চায়টা কি। নিভ্র বহু সময় পর্যবেক্ষণ করেও সাফার চাঞ্চল্যতা ঠেলে মন পড়তে পারেনি। তাই ভয়টা তাকে খুব বেশি গ্রাস করছে। সাফা মনের গভীরতা দিয়ে প্রকৃতি দেখছে। ভালো লাগছে খুব। মেঘলা আকাশ, সতেজ বাতাস, দূর দূরে পাহাড়, আশেপাশে নদীও আছে হয়তো। শা পানির চলার শব্দ কানে আসছে। সাফা ঘুরে সাথে তার শাড়িও সমান তালে উড়ে।
সামনে আসা ছোট চুল সে এক হাতে সরিয়ে দেয় আর এক হাতে শাড়ির কুচি ধরে দাঁড়িয়ে থাকে। উড়ন্ত উড়না কিছুক্ষণ পর পর ধরে রাখে। সাফা সামনে তাকিয়ে নিভ্রকে দেখে। নিভ্র হাতে গুচ্ছ ভরা সাদা গোলাপ দেখে বিস্ময়ে তাকায়। কৌতূহল জাগে মনে। কেন আনছে নিভ্র ফুলগুলো? তার জন্য? সাফা আগ্রহের সাথে তাকিয়ে থাকে। সাথে তার উদ্গ্রবী মন ধুকপুক ধুকপুক করে। হাত পা কাঁপে। শিরশির অনুভূতিতে জমে যায় সে। মনে জাগে নানান জল্পনা কল্পনা। ডাহনা ঝাপটায় মনের জোনাকিরা। শিহরিত হয় তার আবেগ অনুভূতিরা। নিভ্র সাফার সামনে দাঁড়ায়। থেমে থেমে নিঃশ্বাস নেয় সে। কতসময় তাকিয়ে থাকে সাফার দিকে। বুকের শব্দ সাফার কান অবধি যাচ্ছে। নিভ্র বুঝতে পারছে সে নিজের নিয়ন্ত্রণ হারাতে পারে যে কোনো সময়ে। তাই চোখ বুজে নেয়। বসে পড়ে সাফার পায়ের কাছে। হাঁটু ভাঁজ করে হাত এগিয়ে দেয় সাফার দিকে। সাফা হতবম্ব। একগুচ্ছ গোলাপ তাকিয়ে আছে তার দিকে। নিভ্র এবার উচ্চশব্দে বলে ওঠে, কিভাবে শুরু করব জানি না। কোথা থেকে করব তাও বুঝতে পারছি না। আমি কখনো এভাবে মনের কথা বহির্প্রকাশ করিনি। তুমি প্রথম নারী যার মাঝে আমি এভাবে নিজের অস্তিত্বে হারিয়েছি। নিভ্র থেকে কখনো ভিলেন তো কখনো মডাহাল ফডাহাল আবার কখনো ডাক্তার সাহেব হয়েছি। তুমি কি আমি জানি না? কিভাবে আমার জীবনে পা রেখেছ তাও জানি না। কেন হঠাৎ আমার অন্ধকার জীবনে এসেছ তাও জানি না। কেন একছাক জোনাকি হয়ে আমার জীবন আলোকিত করেছ তাও আমি জানি না। শুধু জানি আমি আসক্ত। আমি ঘায়েল। আমি পাগল। তোমার কিশোরী বয়সের প্রেমে আমি সিক্ত। আমার এই ২৭ বছর ৮ মাসের জীবনে এটা প্রথম হার। আমি হেরেছি। তোমার ওই নীলাভ চোখে আমি মরেছি। আমি শূন্য হয়ে দাঁড়িয়ে আছি। আমি নিঃস্ব হয়ে নিঃশেষ হয়েছি। তোমার সেই টোলে আমি পাগল হয়েছি। ভুলেছি নিজেকে। আমি ভয়ঙ্করভাবে আহত হয়েছি তোমার নামক এই ভয়ঙ্কর রোগে। এই রোগের ওষুধ নেই আমার কাছে। আছে শুধু তোমার কাছে। তবে চাই না এই রোগ সেরে যাক। চাই এই জ্বলন্ত অগ্নিশিখায় জ্বলতে। আমি তোমার দুষ্টুমির সঙ্গী হতে চাই। চাই তোমার চাঞ্চল্যতায় নিজেকে রাঙাতে। আমি শুধু তোমাতেই ভাসতে চাই। তোমার তৈরি আগুনে নিজেকে জ্বালাতে চাই। আমি ভয়ঙ্করভাবে তোমাকে চাই। যে তুমিতে একবেলায় নয় দুবেলায় নয় শতবেলায় আমি হারতে চাই। আমি শুনতে চাই তোমার ওই বুকের ধুকপুকানির সেই শব্দ। সেই ভয়ঙ্কর লাজুকলতায় আমি মরতে চাই। চাই অনন্ত পথ তোমাতে ডাহবে কাটাতে। চাই শুধু তোমাকে ভালোবাসতে। ভয়ঙ্কর অনুভূতিরা আঁকড়ে ধরে আছে আমায় শুধু তোমাকে আমার করব বলে। এই প্রকৃতিকে আমি আমার প্রেমের সাক্ষী করতে চাই। ঢেলে দিতে চাই সব আবেগ। জমানো সব অনুভূতি আমি তোমার নামে করতে চাই। তোমার হাত ধরে পারি জমাতে চাই। তোমার অনুভূতিতে নিজেকে নতুন করে খুঁজতে চাই। তুমি কি আমাকে রাঙাবে তোমার চাঞ্চল্যতায়? হবে আমার জীবনের জোনাকির আলো? নিভ্র নিজেকে হালকা হালকা লাগছে খুব। এখনো সে চোখ খুলেনি। ভয়েরা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। যদি সাফার উত্তর না হয়। সাফা তাকিয়ে আছে। চোখ যেন মানতেই চাচ্ছে না। কান যেন শুধু নিভ্র বলা কথাগুলোই বাজিয়ে চলেছে মনে। নিভ্র চোখ খুলে তাকায়। সাফার চোখের ভাষা যেন হঠাৎ করেই সে পড়তে পারছে। মনে হচ্ছে সাফা তার কাছে স্বচ্ছ আয়না, যা থেকে সে সব পড়ে নিতে পারছে। নিভ্র এবার ভয়ে মুক্ত। তার ঠোঁটজোড়ায় বিশাল হাসি ফুটে, যা এর আগে কখনোই দেখেনি সাফা। যারা হাসে কম হঠাৎ করেই বেশি হাসে তাদের হাসি আলাদা হয়।
সাফা তা মিলাচ্ছে। নিভ্রু আহত গলায় বলে ওঠে, জবাবের আশাবাদ। এবার ফুলগুলো তো নেও। অনেকক্ষণ বসে আছি, আরও থাকতে পারব। যদি বসে থাকতে বলো, তা না হলে ফুল নিয়ে নেও। কি হলো বলো? সাফা হঠাৎ করেই হেসে ওঠে। নিভ্রু এটা আশা করেনি। সে ভেবেছে সাফা লজক হবে, অন্যদের মতো হাসফাস করবে, একটু ভীতু হবে। কিন্তু এমন কিছুই হলো না। নিভ্রু অবাক। সাফা ফুলগুলো যত্নের সাথে নিভ্রু হাত থেকে নিতে হাত বাড়ায়। নিভ্রু হাতে হাত লাগে। নিভ্রু মাঝে এক অদ্ভুত ভালোলাগা কাজ করে। সাফার মনে যেন হঠাৎই দমকা হাওয়া বয়ে যায়। উদ্বেগপূর্ণ মন যেন হঠাৎ শান্ত হয়ে যায়। নিভ্রু হাত আলগা করে। সাফা ফুলগুলো নেয়, বুকে জড়িয়ে নেয়। নিভ্রু আগ্রহ নিয়ে বসে সাফার কাণ্ডার দেখে। হঠাৎ হঠাৎ পরিবর্তন হচ্ছে সাফার চেহারা। সাফা নিচের দিকে কিছু সময় তাকায়, তারপর আবার নিভ্রু দিকে তাকায়। চেয়েই থাকে একভাবে। মন নামক ভয়ঙ্কর যন্ত্রটা থেমে থেমে কেঁপে কেঁপে উঠছে। সাফার নিজেকে কেমন অদ্ভুত লাগছে। অনাকাঙ্ক্ষিত কিছু পেলে বোধহয় এমনই হয়। ভেতরের ছটফটানি হঠাৎ হঠাৎ বেড়ে যাচ্ছে উচ্চ মাত্রায়। ইচ্ছে হচ্ছে ঝাঁপিয়ে নিভ্রু বুকে পড়ে বলতে, হ্যাঁ আমি হব আপনার জীবনের জোনাকির আলো। নিভ্রু এবার ভরকে যায়। সাফা হঠাৎ এমন করে কেন তাকাচ্ছে? না শোনার চিন্তাটাও এতটা ডাহনজারাস ছিল না যতটা সাফার মুখ দেখে মনে হচ্ছে। নিভ্রু হকচিকে যায়, উদ্বেগী হয়ে উঠে মুহূর্তেই। দ্রুত প্রশ্ন করে, কি হয়েছে সাফা? তোমার কি খারাপ লাগছে? আমি উত্তর জানতে চাই না। তুমি কি ভয় পেয়েছ? কিছুই বলতে হবে না। আমি সত্যিই কিছু চাই না। কোথায় সমস্যা হচ্ছে? অসুস্থ লাগছে কি? সাফা কিছু বলো। নিভ্রু মুহূর্তেই দুনিয়া পাল্টে যাচ্ছে। না শোনার চেয়ে সাফার কথা ভেবে ভয় হচ্ছে। নিভ্রু দাঁড়াতে নেয়, কিন্তু তার আগেই সাফা ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলে। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে সাফা নিভ্রু বুকে ঝাঁপিয়ে পড়ে। নিভ্রু যেন বিশ্বেই জ্ঞান হারাবে এমন অবস্থা তার। সাফা হঠাৎ করে ঝড় উঠার মতো করে ফুপিয়ে কেঁদে উঠে। নিভ্রু কলিজায় ভয়ঙ্কর দাগ কাটে। সাফার মাথায় হাত রাখে। সাফা নিজের সমস্ত ভর নিভ্রু উপর ছেড়ে আপন মনে কাঁদছে। নিভ্রু সাফার মাথায় হাত বুলিয়ে বিস্মিত হয়ে বসে আছে। ব্যাপারটা তার কল্পনার বাহিরে। শরীর আশার হয়ে আসছে। অনুভূতিরা হঠাৎ হঠাৎ অদ্ভুতভাবে ডাহনা ঝাপটাচ্ছে। সাফা এখনো নিভ্রু বুক ভাসাতে ব্যস্ত। নিভ্রু বুঝে উঠতে পারছে না এমন কাণ্ডার কারণ কি। হতভম্ব হয়ে সাফাকে এক হাতে জড়িয়ে নিভ্রু মাঝ মাঠে বসে আছে। বুকের বা পাশটায় শিরশিরে অনুভূতি হচ্ছে। কালিজার পাশের হৃৎপিণ্ডাহা নিজ গতিতে লাফাচ্ছে। নিভ্রু ডাহান হাত দিয়ে আর একটু টেনে নেয় সাফাকে। সাফার কান্না থামে। অগণিত হিচকির শব্দ নিভ্রু কানে আসে। শার্ট ভিজে ভাসিয়ে দিয়েছে। সাফা লজ্জায় নিজের চোখ খিচে। এটা কি করে ফেলেছে? প্রপোজ করেছে, কথায় উত্তর দিবে তা না নিভ্রু বুঝে হুমড়ি খেয়ে পড়েছে। সাফা হুশ যেন হুট করেই ভর করে শরীরে। লজ্জায় লাল হয় সে। সাফা এক ঝাটকায় সরে আসে। মনের সকল সুপ্ত অনুভূতি, আকাঙ্ক্ষা, ভালোবাসা সব গলায় এসে আটকে পড়ে। সাফা নিচের দিকে তাকায়। সবুজ ঘাসের বুকে এত সময় ছিল তারা। নিভ্রু শান্ত চাহনি দিয়ে তাকিয়ে থাকে সাফার দিকে। সাফা একবার চোখ তুলে তাকায়। চোখে চোখ পড়ে সাফা সরিয়ে নেয় চোখ। কিছু সময়ের আগের কথা মনে পড়ে।
নিজেকে নিজে ঝাড়ি দেয়। কত সুন্দর একটা মুহূর্ত সে নিজের কান্না দিয়ে ভাসিয়ে দিয়েছে। সাফা আহত চোখে নিভ্র দিকে তাকায়। নিভ্র একইভাবে বসে একদৃষ্টিতে সাফার দিকে তাকিয়ে আছে। বুঝার চেষ্টা করছে সাফা কি করতে চাচ্ছে। সাফা চুপ করে থাকে। লজ্জা ভয় তাকে গ্রাস করছে মুহূর্তেই। কাঁপুনি সৃষ্টি করছে রঞ্জে রঞ্জে। সাফা শাড়ির আঁচল দিয়ে আঙ্গুল পেঁচাতে থাকে। নিজের আঙুল নিজে টানে। নিভ্র একদৃষ্টিতে সাফাকে পর্যবেক্ষণ করে। তারপর বলে, কি হয়েছে তোমার? অসুস্থ লাগছে? সাফা মাথা নাড়ায়। না বুঝাতে চায়। নিভ্র একটু কাছে এগিয়ে আসে। কান্নার কারণে সাফার নাক মুখ চোখ লাল হয়ে আছে। চোখের কাজল লেপটে গেছে। নিভ্র সাফার কাছে এসে তার মুখে নিজের দুই হাত রাখে। লেপটে যাওয়া কাজল মুছে দেয়। সাফা তাকিয়ে থাক এক নজরে। নিভ্র সাফার ডাহান হাত নিজের হাতের মুঠোয় নেয়। সাফার মুখের একদম কাছে মুখ নিয়ে এসে গভীর আবেগ মাখিয়ে ফিসফিসে বলে, যদি তোমার থেকে কিছু চাই দিবে? সাফা ভারী অবাক চোখে তাকায়। কিছু না বুঝেই মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝায়। চোখ তুলে একবার নিভ্র চোখে চোখ রাখে। দুটি চোখ এক হয়। নিভ্র চোখে একরাশ নেশা। নেশাতর চোখে সাফার চোখে তাকিয়ে থাকে কিছু সময়ে। সাফার শরীর কাঁপে। বুকে হাতুড়ি পিটায় কেউ। নিভ্র বলে, আমি তোমাকে চাই সাফা। নিজের করে। আমার অন্ধকার ঘরের জোনাকির আলো করে রাখতে চাই। হবে আমার? নিভ্র নিঃশ্বাসবিহীন কথা। সাফার দম আটকে শোনা। নিভ্র থামে। চোখ তুলে সাফার চোখে তাকায়। তারপর বলে, কি হলো? তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? সাফা এখন দম আটকে বসে আছে। হাত পা কাঁপছে ভয়ঙ্করভাবে। তার মতো চঞ্চল মেয়ের কখনো এমন অবস্থা হবে সে ভাবেনি। সাফা চোখ বুজে থাকে কিছু সময়ে। মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। মানে সে সব শুনছে। নিভ্র সাফার মুখের দিকে তাকিয়ে আছে। কখন চোখ খুলবে সে অপেক্ষায় তাকিয়ে আছে। সাফা নিঃশ্বাস ফেলে দীর্ঘ করে। চোখ খুলে তাকায়। নিভ্র চোখের দিকে তাকিয়ে কেঁপে উঠা গলায় বলে, এত প্রেম আপনার মনের কোটারে কবে জমেছে জানি না, কিন্তু আমি মরেছি আপনার সবুজ চোখে বহু আগে। বহু আগেই চেয়েছি আপনার জোনাকি হয়ে আকাশে ভাসতে। আমি বহু আগেই চেয়েছি আপনার বহুতে জীবন দিতে। নিভ্র নিষ্পলক চাহনি। কত আবেগ, কত অনুভূতি নিয়ে বলেছে সাফা। নিভ্র হৃৎপিণ্ডা শীতল হওয়া বহে। নিভ্র নিজের মুঠো খোলে। সাফার ডাহান হাত নিজের হাতে রাখে। একটা ছোট ডায়মন্ডাখচিত রিং সাফার ডাহান আঙ্গুলে পরিয়ে দেয়। সাফা অবাক, বিস্ময়ের সাথে তাকিয়ে সব দেখে। নিভ্র এবার সাফার হাতের তালু বুকে রাখে। সাফার শরীর কেঁপে উঠে মুহূর্তেই। হাত পা কাঁপছে গতিবিহীন। নিভ্র একবার সাফাকে দেখে। তারপর হাত ছেড়ে কোলে তুলে নেয়। আকাশ কালো মেঘে ডাক গেছে। বৃষ্টির বিন্দু বিন্দু ফোঁটা গায়ে পড়ছে আবেশে। সাফাকে নিভ্র গাড়িতে বসিয়ে দেয়। নিজে ড্রাইভিং সিটে বসে। সাফার যেতে ইচ্ছে করে না। নিভ্র পাশে থাকতে তার ভালো লাগে, কিন্তু এখন যেতে হবে ভেবে খারাপ লাগছে। সাফা মুখ ভার করে। নিভ্র তাকায়। প্রশ্ন করে, কি হয়েছে সাফারানীর? আমরা এখনই বাসায় যাব? না মানে একটু পড়ে গেলে হয় না? নিভ্র হাসল। হাসতে হাসতে বলল, আজ যদি সারাদিন আমার সাথে থাকতে হয় বেশি কি ক্ষতি হবে? সাফা অবাক হয়। অবাক চোখে তাকিয়ে থাকে কিছু সময়ে। নিভ্র কি মনের কথা পড়তে পারে? প্রশ্ন জাগে মনের খাজে।
সাফা এটাই চেয়েছিল মনে প্রাণে। সাফা হাসে ঠোঁট টিপে। নিভ্রু গাড়ি স্টার্ট দেয়। সাফা জানালায় মুখ করে বসে। মাঝে মাঝে নিভ্রকে দেখে। কিছু মিনিটের ব্যবধানে বৃষ্টি নামে। আকাশে মেঘ ছিল। আজ হঠাৎ বৃষ্টি নেমেছে। সকাল থেকেই মেঘলা আকাশ। তবে আগের দিনও বৃষ্টি ছিল না। আজ হঠাৎ করেই বৃষ্টির আগমন। সাফার মুখে পানির ছিটে আসে। তবুও তার চোখ জানালার বাহিরে। নিভ্রু তাকিয়ে থাকে। তারপর বলে, জানালা বন্ধ করো, তা না হলে ভিজে ঠান্ডা লাগবে। উহু উহু কি? সব সময় আপন মর্জিতে চলা ছাড়া আর কিছু ভালো লাগে না? সাফা ঘুরে তাকায়। আগের কথায় পাত্তা না দিয়ে প্রশ্ন ছুড়ে। কোথায় যাব আমরা? কোথায় যেতে যাও? রাতারগুলে। চলেন যাই। নিভ্রু সাফার দিকে তাকায়। সাফার সাথে একা সময় কাটাবে বলে সে সবার থেকে লুকিয়ে এনেছে, আর সে কিনা আবার সবার কাছে যেতে চাচ্ছে। নিভ্রু দীর্ঘশ্বাস নেয়। তারপর বলে, না, ওখানে যাওয়া যাবে না, অন্য জায়গায় যাব। সাফা অভিমানের সুর তুলে বলল, আমি নৌকার বুকে ভেসে ছবি তুলব বলে ঠিক করেছিলাম। কত ইচ্ছা ছিল, আপনি তা হতে দিলেন না। সব ইচ্ছায় মিনারেল ওয়াটার ঢেলে দিলেন। নিভ্রু হাসে। একটু শব্দ হয়। সাফা চোখমুখ কুঁচকে তাকায়। নিভ্রু বলে, নৌকার বুকে ভাসতে হবে কেন? আমার বুক ভাসিয়ে শান্ত হয়নি? আরে ওটা তো আমি এক্সাইটেড হয়ে গেলে বা অপ্রত্যাশিত কিছু জীবনে হলে কান্না পায় মাথা ঘুরে, তাই তো এমন করলাম। আর আমি ভেবেছিলাম আপনি মাহি আপুকে পছন্দ করেন, তাই। সাফা নিজের মুখ চেপে ধরে। বলতে বলতে সে সব বলে দিয়েছে। এটা সে চায়নি। নিভ্রু আবার হাসে। সাফা তার জীবনে হাসির ঢল নিয়ে এসেছে। প্রতিটা কাজে, কথায় তাকে হাসিয়ে ছাড়ে। নিভ্রু সাফার দিকে একবার তাকিয়ে সামনে তাকায়। তারপর মুখে বলল, চলো চা বাগানে যাই। সাফা খুশি হয়। খুশিতে লাফাতে ইচ্ছে করে। চা বাগানে যাওয়ার ইচ্ছেটা পুরানো, তাই আরো বেশি খুশি লাগছে। সাফা কথা বাড়ায়নি। দুজনে চুপ করে থাকে কিছু সময়ে। নিভ্রু গাড়ি চালাতে মনোযোগী। সিলেটের রাস্তা এঁকে বেঁকে চলেছে। তার উপর বৃষ্টির ঝাপটা। সাফা কান পেতে শব্দ শুনে। বৃষ্টির শব্দে মাদকতা আছে। বৃষ্টিকে প্রেমের একটা অধ্যায় হিসেবে ধরা হয়। খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি অধ্যায়। ঝুম ঝুম শব্দ, কখনো আবার ঝুমুর ঝুমর, কখনো হালকা ক্ষীণ শব্দ, কখনো আবার ভারী গভীর শব্দ। প্রতি শব্দেই প্রেমের গন্ধ পাওয়া যায়। যেন উপর থেকে ভালোবাসা বর্ষণ হচ্ছে। যে করছে সেও ভালোবেসেই বর্ষণ করছে। দুজন ব্যক্তি বসে পাশাপাশি। আকাশ মেঘে, বৃষ্টির গুমর শব্দ। বাহিরেও ভালোবাসা, মনের মাঝেও অফুরন্ত ভালোবাসা। চারদিকে যেন ভালোবাসার কলরব। সাফা জানালা আরো খুলে দেয়। বৃষ্টিরা এসে আছড়ে পড়ে তার চোখে মুখে। চোখ বুজে আবেশে তা গ্রহণ করে সাফা। হাত বড়িয়ে দেয় বাহিরে। ছুঁয়ে দেখার প্রবল ইচ্ছা তার। সাফার সামনের চুল উড়ে। শাড়ির আঁচলো উড়ে এসে মুখে পড়ে নিভ্রু। নিভ্রু ফিরে তাকায়। আঁচলো টেনে হাতে পেঁচিয়ে নেয়। সাফা একমুঠো বৃষ্টি নিয়ে নিভ্রু দিকে তাকায়। মনে মনে শয়তানি বুদ্ধি আসে। মুঠো ভর্তি পানি নিভ্রু মুখে ছুঁড়ে দেয়। তারপর খিলখিল করে হাসে। নিভ্রু তাকায়। রাগী রাগী ভাব নেয়। ঠোঁটে তার হাসি। বাচ্চাদের মতো দুষ্টুমি না করে জানালা বন্ধ করো সাফা। ভিজে গেছো তুমি।
এখন বেশি ভিজলে ঠান্ডা লাগবে। সাফা মুখ বাঁকায়। তারপর বুক ফুলিয়ে বলে, নিজেকে কি অনেক বড় ডাক্তার মনে করেন? হু, আমি এসব ডাক্তারেরও বড় ডাক্তার। তাই শিখাবেন না। আমি কি আপনাকে ভয় পাই মনে করছেন? মোটেও না। তাই এভাবে তাকাবেন না ডাক্তার সাহেব বব। নিভৃত হাসি শব্দ করে। সেই শব্দ প্রতিধ্বনিত হয় গাড়ির কোনায় কোনায়। সাফা মুগ্ধ হয়ে দেখে সে হাসি। নিভৃত সামনে তাকিয়ে থেকে থেকে সাফার দিকে তাকায়। তারপর বলে, হুম, আমি জানি তো কত বড় ডাক্তার তুমি। এবার জানালার গ্লাস ওঠাও। শাড়ির সামনের দিক ভিজে গেছে তো? আরও ভিজে যাবে, অলরেডি ভিজে যাচ্ছে। ওঠাও বলছি। সাফা জানালার গ্লাস উঠিয়ে দেয়। একটু খোলা রাখে বাতাসের জন্য। তারপর নিজের দিকে তাকিয়ে দেখে তার সামনের অংশ অনেকটাই ভিজে গেছে। সাফা নিভৃত দিকে তাকিয়ে বলে, আর কতক্ষণ লাগবে? বেশি না, 1015 মিনিট। বৃষ্টি মনে হয় থেমে যাবে। সাফা আবার চুপ করে বসে কিছুক্ষণ ভাবে, তারপর বলে, যদি বৃষ্টিতে ভিজে ভিজে চা বাগান দেখি অনেক মজা হবে, তাই না? তাহলে আমরা ভিজে ভিজেই দেখব সব ঠক আছে। এত মজা দিয়ে কি করবে তুমি? অসুস্থ হওয়ার ধান্ধা সব কিছুতে বাচ্চামু। বয়স কত হবে তোমার? 18+ মানে বিয়ে করতে পারবেন? নিভৃত চট করে তাকায়। সাফা জিহ্বায় কামড় দেয়। কি বলতে কি বলে ফেলছে? ঈশ্বর, সাফার লজ্জা লাগে খুব করে। নিভৃত গাড়ি থামায়। একদৃষ্টিতে তাকিয়ে থাকে। সাফা চোখ নামিয়ে নেয় নিচের দিকে। নিভৃত এবার ভ্রুকুচকে প্রশ্ন করে, তোমার এমিন লাইফ কি বিয়ে করা? সাফা হেসে ওঠে। তারপর নিভৃত দিকে তাকিয়ে বলে, এটা আবার কারো এমিন লাইফ হয় নাকি? হয়। তোমার দ্বারা সব হয়। নিত্য নতুন আইডিয়া তোমার মাথায় ঘুরে। হতে পারে এটা নতুন, তবে আইডিয়া খারাপ না। নিভৃত ঠোঁট বাঁকিয়ে হাসে। সাফা লজ্জায় নিভৃত চোখে চোখ রাখতে পারে না। বৃষ্টি থেমে গেছে বহু আগে। ভালো করে না থামা পর্যন্ত নিভৃত সাফাকে নামতে দেয়নি। সাফা একবার বের হতে চেয়েছে, কিন্তু নিভৃত তার হাত নিজের মুঠোয় নিয়ে বসে থাকে। তারা লাক্কাতুরা চা বাগানে এসেছে। সিলেট মানের চায়ের শহর। নিভৃত সাফার হাত ধরে গেটে দাঁড়ায়। নিভৃতকে দেখে সেখানের কিছু উচ্চপদস্থ কর্মকর্তা চিনতে পারে। তারা অবাক হয়। নিভৃত এখানে আসবে এটা অসম্ভব না, কিন্তু তার পাশের মেয়েটার প্রতি তাদের কৌতূহল বেশি। নিভৃত প্রশ্ন করে, পর্যটক কেমন ভিতরে? একজন জবাবে বলে, তেমন নেই স্যার। ভালো। স্যার গার্ডার নিয়ে যান। আপনাদের ঘুরে দেখতে সুবিধা হবে। প্রয়োজন নেই। নিভৃত ওদের কিছুটা দিয়ে দেয়। তারপর সাফার হাত ধরে ভিতরে ডাহ। সাফা হাত ঝাড়িয়ে ফেলে। চারপাশ মুগ্ধ হয়ে দেখে। চারপাশে সবুজের দুনিয়া। নীল আকাশের নিচে সবুজ গালিচা পেতে আছে সবুজ প্রকৃতি। এক অদ্ভুত সবুজের সৌন্দর্যে ডাহ আছে চারপাশ। চায়ের প্রতিটি পাতা সতেজ। বৃষ্টি হওয়ায় আরো সতেজ হয়ে উঠেছে। উঁচু নিচু টিলা, আর টিলা ঘেরা সমতলে সবুজ চায়ের চাষাবাদ। চারপাশে সবুজ আর সবুজ। মাঝে মাঝে কিছু ছোট ছোট আঁকাবাঁকা জনপদ। আবার সবুজ গালিচার মাঝে একটা দুটো বিশাল গাছ রয়েছে। সাফা শাড়ি উঁচিয়ে দৌড় লাগায়। উঁচু নিচু মেঠো পথ বেয়ে এসে দৌড়ায়। কিছু দূর যেই নিভৃত হাত টেনে ধরে। সাফা বিরক্তি নিয়ে তাকায়। তারপর বলে, হাত ধরেছেন কেন? বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করছো কেন? পড়ে যাবে তো। রাস্তা ভিজা।
মাটির রাস্তা, চারপাশে কাদা মাটি। পরে ব্যথা তো পাবে, সাথে হাত পা ছিঁড়ে ফেলবে। তারপর উপর তোমার শাড়ি। সব মিলিয়ে ধীরে হাঁটা উত্তম। সাফা মুখ বাঁকায়। নিভ্র জানে অধিক জ্ঞান সাফার পছন্দ না, তবুও দেয়। একজন দম্পতি তাদের পাশ ঘেঁষে যাচ্ছিল। নিভ্র শাসনের সুর শুনে এগিয়ে আসে। নিভ্রকে দেখে তারা চট করেই চিনে ফেলে। সাফা এদিন ওদিন দেখছে। নিভ্র থেকে পালানোর আইডিয়াও বের করছে সাফা। সাফার বন্দী থাকতে নয়, উড়ে বেড়াতে ভালো লাগে। দম্পতিদের মাঝে মেয়েটা বলে ওঠে, নিভ্র নীল না। নিভ্র একটু বিব্রত হয়। সাফার হাত আর একটু টেনে নেয়। সাফা চকিতেই মেয়েটার দিকে তাকায়। চিকনা একটা মেয়ে, গায়ের রং ফর্সা, চোখ ভর্তি কাজল আর ঠোঁট ভর্তি লিপস্টিক, লাল টকটকে লিপস্টিক। নিভ্র এক হাতে তার ক্যামেরা, সাফার ছবি তুলবে বলে এনেছে, আর এক হাতে সাফা। মেয়েটা এবার চেঁচিয়ে নিভ্র গায়ে পড়তে চায়। সাফা আর একটু টেনে নিভ্র আড়াআড়ি দাঁড়ায়। মেয়েটা বুঝতে পারে একটু বেশিই করে ফলছে। নিজেকে সামলে খুশিতে আত্মহারা হয়ে বলে, আপনি এখানে? নিভ্র গম্ভীর ভঙ্গিতে জবাব দেয়, কেন আসা যায় না বুঝি? আরে না, সেটা না। তবে যাই হোক, আপনি বিয়ে করে ফেলেছেন। কিন্তু কিভাবে? এটা হতে পারে না। আপনাকে আমার বিয়ে করার শখ প্রথম দেখেই। আর আপনি কি না বিয়ে করে ফেলেছেন? মেয়েটার এমন কাদো কাদো ভঙ্গির কথা শুনে সাফার হিচকি উঠে। নিভ্র পিঠ চাপড়ে দেয়। পাশের ছেলেটার হাতে পানির বোতল ছিল। সে বোতল এগিয়ে দেয়। তারপর বলে, ওর কথায় কিছু মনে করবেন না। আপনি ওর একটু বেশিই প্রিয়। তা না হলে হ্যাজবেন্ডার সামনে বিয়ে করে নাচত। সাফা পানি খায়। হিচকি থামে। নিভ্র পানির বোতল তাদের দিকে এগিয়ে বলে, থ্যাঙ্কস। মেয়েটা এখনো তাকিয়ে আছে নিভ্র দিকে, ডাহজাব ডাহজাব করে। সাফার তো মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে। সুন্দর ছেলের প্রেমিকা হওয়া মোটেও উচিত না। এদিক দিয়ে টানবে তো ওদিন দিয়ে। সাফা নিভ্রকে টেনে আনে। নিভ্র মুখ টিপে হাসে। কিছু দূর এসে হাত ঝাড়ি দিয়ে বলে, আপনি আপনার মতো ঘুরেন, আমি আমার মতো ঘুরব। হু। নিভ্র হা করে ভাবে, নিজেই তো তাকে টেনে আনলো, আবার নিজেই ছেড়ে দিচ্ছে। পরমুহূর্তে আবার হাসে। সাফা এদিক থেকে ওদিকে ছুটে। তার ছুটার কোনো শেষ নেই। দৌড়ে টিলায় উঠে পড়ে সে। নিভ্র হাঁপিয়ে গেছে সাফার পিছনে দৌড়াতে দৌড়াতে। সাফা শাড়ি উঁচিয়ে দাঁড়ায় টিলায়। তারপর শাড়ি ছেড়ে দেয়। হাত দুই দিকে মেলে দেয় ডাহনার মতো। বাতাস হয় চারপাশে। প্রকৃতি শীতল। চারিপাশে স্নিগ্ধতার ঘ্রাণ। সাফার শাড়ির আঁচলো চাগাছের গালিচার মতো বুকে আছড়ে পড়ে। হাত ভর্তি চুড়ির শব্দে নিভ্র চোখ বুজে। কলাপাতা রঙের শাড়িতে সাফাকে এখন চাগাছের সাথে গুলিয়ে ফেলে যাবে। মেঘ ঠেলে হালকা সূর্যের কিরণ সাফার মুখের একপাশে পড়ে। নিভ্র ক্যামেরা চোখের সামনে ধরে। ল্যান্স বড় করে জুম করে। সাফার লাল হওয়া গালে সূর্যের কিরণ এক অপরূপ রূপের সৃষ্টি করেছে। প্রকৃতির সৌন্দর্য যে কোনো সময় বিলীন হতে পারে। নিভ্র তাই সব ক্যামেরা বন্দী করে। নিভ্র ক্যামেরা সরিয়ে বুকে হাত দিয়ে নিঃশ্বাস নেয়। মেয়েরা পাগল করা রূপে রঙিন। যেন তার দম বন্ধ করে দিতে পারে এমন ক্ষমতা আছে এই রূপে। সাফা দীর্ঘশ্বাস নেয়। ঠোঁট মেলে হাসে। নিভ্র সেই দৃশ্য নিজের মাঝে ধারণ করে বন্দী করে ক্যামেরার পর্দায়। সাফা ঘুরে তাকায়। নিভ্র সেটাও একটা ছবি তুলে। সাফা হাত নাড়িয়ে নিভ্রকে ডাহ। নিভ্র হেঁটে তার পাশে দাঁড়ায়।
সাফা আহ্লাদী কণ্ঠে বলে, কত সুন্দর বাতাস, আর কত সুন্দর এর গন্ধ। চা চা ব্যাপার, তাই না? সুন্দর পরিবেশ, তাই না? সব সুন্দর, সব সব সব। সাফা ফিরে তাকায়। নিভ্র তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। সাফা কপাল কুঁচকে বলে, চা বাগানের কথা বলছি? আমার না। নিভ্র মুচকি হাসে, হাত বাড়িয়ে খোপা খুলে দেয়। সাফার সাদা ফুলের গাজরা নিজের ডাহান হাতে পড়ে নেয়, চুলগুলো ঠিক করে দেয়। তারপর বলে, এবার ঠিক লাগছে। সাফা টিলা থেকে নামতে নেয় লাফিয়ে। কিন্তু ঘটে যায় একটা দুর্ঘটনা। সাফার পা পিছলে মুচকে যায়। নিভ্র শার্ট ধরায় পড়ে যায় না। নিভ্র শক্ত করে ধরে, কিন্তু পা মুচকে গেছে তার। সাফা ব্যথায় মৃদু শব্দ করে। নিভ্র উদ্বিগ্ন হয়ে সাফার হাতে ক্যামেরা দিয়ে তাকে কোলে তুলে নেয়। কোলে নিয়েই উত্তেজিত গলায় ঝাড়ি দেওয়া শুরু করে। সব সময় ফাইজলামি না করলে হয় না? লাফালাফি ঝাপাঝাপি এসব বাদে কিছু ভালো লাগে না? এতটা কেয়ারলেস কেন তুমি? সব সময় বাচ্চাদের মতো কাজ করো। এখন ব্যথা কে পাচ্ছে? আমি না তুমি? কষ্ট কার হচ্ছে, আমার না তোমার? সব সময় পাগলামি। আমার মনে হচ্ছে আমার পাগলের ডাক্তার হওয়া উচিত ছিল, তাহলে না হয় কিছু হতো। সাফা ফুফিয়ে ফুফিয়ে কাঁদে। থেমে থেমে কান্নার শব্দ আসছে। মনে মনে ভাবে নিভ্ররই মনে হয় সব কষ্ট হচ্ছে। সাফার কান্নার দমে শরীর কেঁপে কেঁপে উঠছে। নিভ্র আর একটু ভালোভাবে ধরে। সাফার কান্নায় তার কলিজায় কষ্ট জমে তার চেয়ে বহুগুণ। মনে হচ্ছে ব্যথাটা সে পেলেই ভালো হতো। কিন্তু কেন যে সাফা পেল? এটাই তার কষ্ট বহু গুণে, হাজার গুণে বাড়িয়ে দিচ্ছে। সাফা নিভ্র শার্ট খামচে ঠোঁট উল্টে কাঁদে। নিভ্র মনে হচ্ছে কলিজায় জ্বলন্ত কিছু জ্বলছে। কষ্ট দম আটকে আসছে তার। টিলা থেকে নেমে একটা কাঠের বেঞ্চিতে সাফাকে বসায়। সাফার কান্নার মৃদু শব্দ নিভ্র কানে ভয়ঙ্কর শব্দের সৃষ্টি করছে। বেঞ্চির একপাশে চা তোলার ঝুড়ি রাখা। তার একটু দূরে তাকাতেই সাফা কিছু মহিলাকে চা তুলতে দেখে। মাথায় ঝুড়ি বেঁধে পাতা ছিঁড়ছে। নিভ্র সাফার মুখের দিকে তাকায়। কান্নার মুখের অবস্থা রক্তিম হয়ে আছে। মহিলাগুলো আগ্রহের সাথে তাদের দেখছে। নিভ্র পায়ে হাত দেয়। সাফা মৃদু চিৎকার করে ওঠে। নিভ্র বুঝতে পারে এখন ধরা যাবে না, তাহলে সাফা আরও বেশি ব্যথা পাবে। নিভ্র উঠে দাঁড়ায়। সাফার পাশে বসে সাফার মাথা নিজের বুকে লেপটে নেয়। মহিলাগুলো দাঁত বের করে হাসে। নিভ্র সাফার চোখ মুছে দেয়। তারপর বলে, আমরা এরপর বিছানাকান্দি যাব। তুমি জানো ওটা কত সুন্দর? সাফা কথা বলছে না। পায়ের ব্যথা তাকে ঝেঁকে ধরেছে। নিভ্র সাফার চুল সরিয়ে দেয়। কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। মহিলাগুলো এবার আগ্রহের মাত্রা বাড়ায়, হেসে হেসে একজন আর একজনকে কি যেন বলে। নিভ্র সাফার হাত নিজের হাতে নেয়। আকাশে আবার মেঘ করেছে। নিভ্র সাফার পায়ের কাছে বসে পাটা নিজের হাঁটু ভাঁজে নেয়। তারপর মুখে বলে, ভাবছি পাগলের ডাক্তারের উপর কোর্স করব। কি বলো? চলবে।